হাই বন্ধুরা, আবার ফিরে এলাম আজকের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে। এখন আমরা এসে পৌঁছালাম মাদু রিভার সাফারি করার জন্য। এখানে এসে দেখলাম একটা নতুন ধরনের বানর, পুরো কালো রঙের। এরপর আমরা টিকিট কেটে নিয়ে চললাম বোটের উদ্দেশ্যে। এখানে আমাদের টিকিট পিছু প্রত্যেকজনের পড়েছিল $40 করে, সাথে একটা করে জলের বোতল দিয়েছিল। আর বলে রাখি, এখানে রিভার সাফারির সাথে সাথে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ফিশ স্পা। এটাও এই $40 মধ্যে ইনক্লুডেড। এরপর আমাদের যাত্রা শুরু হলো। এটা ছিল টোটাল ট্যুরটার ছিল প্রায় 1.5 ঘন্টার। এখানে বলে রাখি, এই মাধুগঙ্গা রিভার হলো শ্রীলঙ্কার একটা অন্যতম বড় নদী। এখানে এই নদীর ডেল্টাতে যেরকম আমাদের সুন্দরবনে অনেকগুলো দ্বীপ আছে, সেরকম এই মাধু রিভারেও টোটাল 60টা মতো দ্বীপ আছে। কিন্তু এতগুলো দ্বীপ তো ঘোরানো সম্ভব নয়, সেজন্য মোটামুটি 5 থেকে 6টা আইল্যান্ডের পাশ দিয়ে আমাদেরকে ঘোরাবে। তার মধ্যে যেরকম রয়েছে সিনেমান আইল্যান্ড, সেরকম রয়েছে টেম্পল আইল্যান্ড, আর একটা আছে বড় আইল্যান্ড। সেই আইল্যান্ডে আমরা যাব না, কিন্তু তার পাশ দিয়ে যাব। একমাত্র জনবসতি বলতে সেই আইল্যান্ডটাতেই, সেখানেই প্রায় 300 থেকে 400 মানুষের বসবাস করে। আর এখানে বলে রাখি, নদীর দুধারে ছিল ম্যানগ্রোভ ফরেস্ট। দেখতেই পাচ্ছেন, শ্বাসমূলে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানটা দেখলে অনেকটা আপনাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের মতোই ফিল আসবে, পুরো একই রকমের। তবে বলে রাখি, এই ট্যুরের সময় পারলে সাথে করে একটা করে ছাতা নিয়ে রাখবেন, আর রুমাল রাখবেন অবশ্যই করে। যদিও এখানে বোটগুলোর মাথায় মাঝে মাঝে সেট তুলে দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যার রোদ আর যা তীব্র হিউমিডিটি, তাতে আপনার ঘাম আর গরমে আপনি কাহিল হয়ে পড়বেন। এখানে বলে রাখি, এখানে জোয়ারের সময় সকালের দিকে জল ঢোকে, আবার সন্ধ্যের দিকে সমুদ্রের জল নদী থেকে বেরিয়ে যায়। এইভাবে প্রত্যেক দিন যখন জোয়ারের জল আসে, তখন এখানে নদীর জলটা এতটা বেড়ে যায় যে এখানে দেখবেন এই যে সামনে যে ব্রিজটা আসছে, ব্রিজটা যাওয়ার সময় আমাদেরকে পুরো প্রায় শুয়ে পড়তে হচ্ছিল, মানে এতটাই নিচে। এটা একটা রেল ব্রিজ, যে রেল ব্রিজটা কলম্বো থেকে চলে গেছে সোজা গল হয়ে মাতারা অবধি। কিন্তু দেখুন, এই ব্রিজ দুটো এতই নিচু যে আমাদের দুজনকে প্রায় শুয়ে পড়তে হচ্ছিল। যার যখন জোয়ারের জল আরও বেশি করে ঢোকে, তখন তো চলাচলই বন্ধ হয়ে যায়, কারণ তখন আরও জল ফুলে ওঠার জন্য মানে যাওয়াটাই খুব দুষ্কর হয়ে পড়ে। দেখুন, নদীর ধারে দুধারে যে বাড়িগুলো আছে, কি সুন্দর সাজানো। আর এখানে বাড়িগুলোর চারপাশে এত সুন্দর গাছ থাকে না, আপনার দেখলে সত্যিই খুব ভালো লাগবে। এই নদীটা খুব একটা ডিপ না, কারণ হচ্ছে যেহেতু মোহনার কাছাকাছি বলে এখানটা ডিপটা অনেকটা কম। কিন্তু যত আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাব, সেখানে ডিপটা অনেক বেশি। এখানে এরকম অনেকগুলো বোট সংস্থা আছে, যারা হচ্ছে এরকম বোটে করে নিয়ে গিয়ে ঘোরায়। দেখুন, দুধারে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল, মানে এমন না যে কোনো ফাঁকা আছে। আপনি যদি দূর থেকে দেখছেন বলে হয়তো ভাবতে পারেন যে এখানে ভেতরে হয়তো ফাঁকা আছে, কিন্তু সেরকমটা না। আপনি যদি একদম ধারের দিকে চলে যান, তাহলেও সেখানে পুরো জঙ্গলই দেখতে পাবেন। এই দেখুন, এখানে চিংড়ি মাছ চাষ করা হয়। কিভাবে চাষ করা হয়, যখন সমুদ্রের জল ঢোকে তখন চিংড়ি মাছগুলো ভেতরে চলে আসে, আর এখানে ভেতরে গর্ত করা আছে এবং সেখানে লাইট জ্বলে। মাছগুলো ফলে তো সেইগুলো দেখে ভেতরের দিকে যায়, আর সেই গর্তের মধ্যে যখন যেই যায় তো সেখানেই আটকে পড়ে। আর এইভাবে সেখান থেকে চিংড়ি মাছগুলোকে তারা তুলে নেয়। এইভাবে এখানে গোটা এই মাধুগঙ্গা রিভার সাফারিতে আমরা অনেক জায়গাতেই এরকম চিংড়ি মাছের চাষ দেখতে পেলাম। দেখুন, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে দিনের বেলাটা কোনো রকম আকাশে কালো মেঘ থাকে না। 3:30 যেই বাজে, তারপর থেকে আস্তে আস্তে মেঘ ঘনাতে শুরু করে, আর তারপর সন্ধে হওয়ার পর থেকে তো বৃষ্টি লেগেই থাকে। দেখুন, একদম কাছ দিয়ে যাওয়া হচ্ছে। দেখুন ঘন জঙ্গলটাকে দেখুন।
এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর ফলগুলো খুব বিষাক্ত, কিন্তু এই যে গাছের কাঠগুলো আছে, এই গাছের কাঠগুলো দিয়ে শ্রীলঙ্কার যে ফেমাস মাস্ক তৈরি হয়, সেই মাস্কে তৈরির জন্য এই কাঠগুলো লাগে। এই সমস্ত কাঠের ওপর ডিপেন্ড করে এখানকার যে সমস্ত মানুষরা থাকে তারা জীবিকা নির্বাহ করে থাকে। এইভাবে চলতে চলতে একদম আমরা মাঝখানে এসে পড়লাম। এইখানে গভীরতা সবচেয়ে বেশি, দেখতেই পাচ্ছেন চারপাশে হচ্ছে কাছাকাছি বলতে কোনো আইল্যান্ড বলতেও কিছু নেই। দেখুন পাশ দিয়ে একজন বয়স্ক লোক যাচ্ছেন। এই সমস্ত নৌকোগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। ওই অন্যদিকে যে 5টা সাইডটা আছে সেখানে জালগুলো বেঁধে দেয়, তারপর নৌকোটা তার বাইতে যখন এগিয়ে যায় তখন সেই জালটাও পুরো জায়গাটায় পড়তে থাকে। তারপর যখন লাস্টে গিয়ে পাড়ে পৌঁছে সেখান থেকে পুরো জালটা তুলে নেয়। এইভাবে মাধবগঙ্গা রিভার থেকে অনেকেই মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এখানেও দেখুন একটা চিংড়ি মাছের যে ওরকম পাতকুয়া মতো করা আছে, এর ভেতর যখনই মাছগুলো যখন হচ্ছে আলো থেকে ভিতরে যেই প্রবেশ করে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আটকা পড়ে। এখানে আপনি যদি আসেন, আপনারা যদি আসেন এখানে অসংখ্য এরকম দেখতে পাবেন। শুধু দেখুন আকাশটা কীরকম সুন্দর, নীল আকাশ আর সাদা মেঘ, আর তার মাঝখান দিয়ে হচ্ছে আমরা চলেছি। এরপর আমরা একটা জায়গায় প্রবেশ করেছিলাম। এখানে অনেকে ওরা নিয়ে আসে সাধারণত ছবি তোলার জন্য। চারদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর এই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে খানিকক্ষণ থেকে এখানে দেখুন সামনে একজন আছে, তাদের ছবি তুলে দিচ্ছে। তারপর হচ্ছে আবার আমরা যখন যাব তখন আমাদের ছবি তুলবে। এরপর এখান থেকে ঘুরে আমরা আবার ফিরে চললাম। এবার হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন টেম্পল আইল্যান্ড। এখানে দুটো টেম্পল আইল্যান্ড আছে, একটা একদম ছোট্ট, সেই ছোট্ট টেম্পল আইল্যান্ডটায় এটা গণেশ আর একটা মা দুর্গার মূর্তি আছে। এই দেখুন এখানেও পানকৌড়ির দেখা পাওয়া যায়। অ্যাকচুয়ালি পানকৌড়ির দেখা পাওয়া যায় তার কারণ হলো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের সাথে এখানকার ওয়েদার অলমোস্ট সেম, ফলে আপনি খুব একটা পার্থক্য খুঁজে পাবেন না। বলতে বলতে আমরা এসে পৌঁছালাম ছোট্ট টেম্পল আইল্যান্ডে। এখানে আগে একটা আইল্যান্ড ছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ক্ষইতে সেই আইল্যান্ডটা একবারই নষ্ট হয়ে গেছে। দেখুন ভেতরে একটা গণেশের মূর্তি আর একটা মা দুর্গার মূর্তি। এরপর এখানে খানিকক্ষণ এখানে তো নামা তো সম্ভব না, ফলে দূর থেকে খানিকক্ষণ ছবি তুলে নিয়ে তারপর আমরা এগিয়ে চললাম অ্যাকচুয়াল টেম্পল আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখুন একটা বলছিলাম, একটা মাত্র বড় আইল্যান্ড আছে, সেটা হচ্ছে এই যে ডান দিকে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে সেটাই একমাত্র বড় আইল্যান্ড। সেটার সাথে ব্রিজ দিয়ে কানেকশন করা আছে। এখান থেকে একমাত্র সাইকেল এবং মোটর বাইক নিয়ে মানুষজন যাতায়াত করতে পারে। এছাড়া বাদ বাকি আইল্যান্ডগুলোর সাথে যোগাযোগের একমাত্র ভরসা হলো নৌকা। আর এখানে যেটা প্ল্যানটা এবার এখানে যেটা দেখছেন ডান দিকে, এটাই হলো সেই টেম্পল আইল্যান্ড। এখানে টেম্পল আইল্যান্ড বলতে এখানে বৌদ্ধদেবের মূর্তি আছে। চলুন ঘুরে আসা যাক টেম্পল আইল্যান্ডটা। একদম শান্ত, কোনো রকম কোলাহল নেই। একজন শুধু যেগুলো গাছ থেকে পাতা পড়ছিল সেগুলো পরিষ্কার করছিলেন, আর বাদ বাকি চারদিক পুরো শান্ত নিরিবিলি। এখানে কিছু বৌদ্ধ ধর্ম পরিব্রাজকদের স্ট্যাচু করা আছে, যাদেরকে সিংহলে আসবার সময় তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে এরকমভাবে। এখানে অনেকগুলো হাতি স্ট্যাচু করা আছে, যেহেতু এখানকার ন্যাশনাল অ্যানিম্যাল এলিফ্যান্ট, সেই জন্য। চলুন, এই ছিল টেম্পল আইল্যান্ড। আরও ওদিকটা ভেতর দিকে কয়েকজন লোক বসবাস করেন, সেদিকে গেলে যাওয়া যেত, কিন্তু আমি আর এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না। কারণ এরপর আমরা যাব সিনেমান আইল্যান্ড। সেখানে কীভাবে সিনেমান তৈরি করা হয়, দারুচিনি তৈরি করা হয়, সেগুলো দেখব। আর তার সাথে সেখানেই আমরা করব ফিশ স্পা।
দেখুন দিগন্ত বিস্তৃত মাধবগঙ্গা রিভার, মোহনাতে যেরকম সচরাচর হয়। এরপর এসে পৌঁছলাম সিনেমান আইল্যান্ডে। এখানে চারিদিকে সিনেমান ট্রি হয়ে আছে। এবার আমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হবে কি করে সিনেমান গাছ থেকে সিনেমান তৈরি করা হয়। এখানে বলে রাখি, এখানে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, সেটা হলো সিনেমান টি। চলুন দেখে নেওয়া যাক। 3.5 years seed to grow in the tree when we cut the branch. Firstly cleaning. The outer part no it is there. This part compost, fertilizer. Then after we use the brass bar with color. We give it therapy like a massage, make it soft. Because no machine, handmade process. Time he offer welcome cinnamon tea without sugar, without tea powder. Thank you. Healthy drinks. Yes. Cholesterol, sugar level control, also fat burn. Yeah? No added sugar, no added tea powder. Then after we peel out. You see, I peel in part only cinnamon. Yeah. Okay. This is normal wood. This is the cinnamon side. Okay. Like this packing, and we dried here 1 week. Okay. Within week it's curl automatically. You see, like this. Then after rest is normal wood. Firewood, also toothpicks. That's it. Yeah. এখানে সুন্দর একটা ডেমনস্ট্রেশনের পর আমরা সেখান থেকে চলে এলাম ফিশ পা করতে। এখানে অনেকগুলো এরকম ভাগ ভাগ করে করা ছিল। সেখানেই এখানে আমাদেরকে 20 থেকে 25 মিনিট ফিশ ফ্রাইয়ের জন্য সময় দেওয়া হয়েছিল। আমরা এখানেই ছোটোটাতেই বসেছিলাম, যেখানে অনেকগুলো ছোট ছোট মাছ আছে। কিন্তু প্রথমে বসে এত সুরসুরি লাগছিল কি বলবো, মানে পা রাখতেই পারছিলাম না। তারপর আস্তে আস্তে খানিকক্ষণ যেতে যেতে ব্যাপারটা ঠিক হলো। শুভশ্রী তো কোনো রকম অসুবিধাই হয়নি, ও খুব এনজয় করছিল, আমিও এনজয় করছিলাম, কিন্তু এত সুরসুরি লাগছিল আমি পা রাখতেই পারছিলাম না, এটাই হলো সমস্যা। এখানে 15-20 মিনিট মজা করলাম। এখান থেকে 15-20 মিনিট মজা করার পর এখান থেকে উঠে চললাম সেই স্পটের দিকে যেখানে মাধবগঙ্গা রিভার ইন্ডিয়ান ওশানের সাথে গিয়ে মিট করেছে। যখন বোট থামছিল তখন প্রচণ্ড গরম লাগছিল এবং ঘামও হচ্ছিল, কিন্তু যখন বোট চলছিল তখন এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, সত্যি মানে কোনো রকম কষ্টই ফিল হচ্ছিল না। এই সেই বিখ্যাত রিভার ব্রিজ, রেল ব্রিজ। আবার আমাদেরকে শুয়ে পড়তে হবে। যাওয়ার সময়তেও যেরকমভাবে গিয়েছিলাম সেম একইভাবে ফিরলাম। শুধু দেখুন উচ্চতাটা কত কম, বোটের মাথার সাথে তার থেকে প্রায় 1 হাত মতো উঁচু, খুব বেশি হলে। এরপর আমরা এসে পৌঁছলাম সেই মিটিং পয়েন্টে, রিভার অ্যান্ড ওশান মিটিং পয়েন্টে। এখানে তো নাব্যতা নেই বললেই চলে, একদমই কম, জাস্ট জল পাস হওয়ার জন্য যেটুকু লাগে। যখন জোয়ার হয় তখন এখান দিয়ে জল প্রবেশ করে নদীতে, আবার ভাটার সময় এখান দিয়ে জল বেরিয়ে যায়। এইভাবেই প্রত্যেক দিন এখানে জলের আনাগোনা চলে মহাসাগর থেকে নদীতে।
এইভাবে প্রায় 1.5 ঘন্টা মতো সময় যে কী করে কেটে গেল বুঝলামই না। ফাইনালি এসে আমরা শেষ করলাম আমাদের মাধুগঙ্গা রিভার সাফারি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।